আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে আমাদের সব সময় এমসিকিউ পাওয়া যায়, ঠিক আছে। এবং সকল চাকরি পরীক্ষার জন্য এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ সরল সমীকরণ থেকে কিন্তু আমাদের প্রতিনিয়ত যে কোনো চাকরি পরীক্ষায় আমরা এমসিকিউ পেয়ে থাকি। আমাদের সবচেয়ে হাইলাইট ক্লাস হলো অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য আজকের আয়োজিত এই এমসিকিউ ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখার চেষ্টা করব, তাহলে ইনশাআল্লাহ অনেক ভালো কিছু আজকে থেকে আমরা শিখতে পারবো। যাই হোক, আমরা সরাসরি লাইভ ক্লাসে অংশগ্রহণ করি। আমাদের প্রথম প্রশ্নটি এখানে বলা হয়েছে x plus 5 মানে x plus y equal to 5 এবং x minus y equal to 1 হলে x ও y এর মান কত। যেহেতু আমরা এমসিকিউ করব, তাই আমি আগে শর্টকাট টেকনিকটা শিখাই দিব, ঠিক আছে। আচ্ছা, এখানে x এখানে y আর এই দুটো যোগ করলে 5 হবে। এখানে তো আমাদের অপশনগুলো দেওয়া আছে, আমরা যদি লক্ষ্য করি 1 আর 2 এই যোগ করলে কিন্তু 5 হবে না, তার মানে অপশনটা কাটা। এক নাম্বার অপশন এমনিতেই কাটা গেছে, ঠিক আছে। দুই নাম্বার অপশনটা দেখেন যে 3 আর 2 যোগ করলে 5 হবে, তার মানে এটাকে প্রাধান্য দিয়েছে যে 3 আর 2 যোগ করলে 5 হবে। কিন্তু 3 থেকে আবার যদি আমরা 2 বিয়োগ 3 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তবে কিন্তু 1 আসে। 3 থেকে 2 বিয়োগ করলে কত আসবে? আমাদের 1 আসবে। এই দেখেন, আমি যদি 3 থেকে 2 বিয়োগ করি তাহলে কত আসবে? 1 আসবে। তাহলে এই মানটা এটাকেও কি করছে? সমর্থন করছে, আবার এটাকেও কি করছে? সমর্থন করছে। আর যদি আমরা বেসিক থেকে করতে চাই তখন আমরা কি করব? এই যে প্রথম সমীকরণের সাথে আমরা দ্বিতীয় সমীকরণটা কি করব? এটার মান 1 আমরা এইভাবে যোগ বা বিয়োগ করব। যদি যোগ করি তাহলে দেখেন তো এই y কাটা যাবে, x আর x যোগ করলে হবে 2x, আর 5 আর 1 যোগ করলে হবে কি আমাদের 6। তাহলে x এর মান পাবো আমরা 6/2, তার মানে 3। x এর মান 3, আমরা এখানে x এর জায়গা 3 কল্পনা করলাম, তাহলে y এর মান কত হলে 5 হবে? আমরা যদি 3 এর সাথে 2 যোগ করি তাহলে 5 হবে। আমরা অপশন টেস্ট করে করতে পারবো, আবার এভাবে সমাধান করতে পারবো। যেহেতু এমসিকিউ আমরা এভাবে অপশন টেস্ট করব, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা লক্ষ্য করি, এটা আমাদের রাইট হয়েছে, কিন্তু এটা কেন রাইট হবে না? 4 আর 1 যোগ করলে 5 হয়, 4 আর 1 যোগ করলে 5 হয়, কিন্তু 4 থেকে 1 বাদ দিলে তো আমাদের আর 1 হবে না, এই জন্য এটা রাইট হবে না, ঠিক আছে। আবার দেখেন 1 আর 4 যোগ করলে কত হয়? 5 হয়, 1 থেকে 4 বাদ দিলে তো আর 1 হবে না, এই জন্য এটা কি হবে না? রাইট হবে না, ঠিক আছে। এবার আমরা তাহলে 2 নম্বর প্রশ্নটাতে যাই। অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটাতে আমরা যেটা জানতে পারবো, নিচের কোনটি সরলরেখার সমীকরণ নির্দেশ করে? নিচের কোনটি সরল রেখার সমীকরণ নির্দেশ করে? আচ্ছা, আমি 4টা অপশন লিখে দিচ্ছি। আচ্ছা, এখানে লিখতেছি যে x² + y = 5, এটা একটা সমীকরণ। ক নাম্বার? খ নাম্বার যে x + y হোল স্কয়ার সমান, এখানে তো আছে হাফ। গ নাম্বারে হলো
3x প্লাস 5y সমান এখানে 10 দেওয়া আছে, ঘ নাম্বারে দেওয়া আছে x সমান 1 ভাগ y। নিচের কোনটি সরলরেখার সমীকরণ নির্দেশ করে? আসলে সরলরেখার সমীকরণ কি? সরলরেখার সমীকরণ মানে সেখানে একটা বা দুইটা চলক থাকতে পারবে এবং তাদের মাত্রা 1 থাকবে। তাদের মাত্রা কি থাকবে? 1 থাকবে। তাহলে আমরা চলক বলতে পারি এক বা একাধিক, এক বা একাধিক, ঠিক আছে, একাধিক চলক থাকতে পারে। দুই নম্বর হলো যে মাত্রা, কার মাত্রা? চলকের মাত্রা অবশ্যই 1 থাকবে। যদি চলকের মাত্রা 1 থাকে তাহলে সরলরেখার সমীকরণ হবে, আর যদি 1 না থাকে তাহলে সরলরেখার সমীকরণ হবে না, ঠিক আছে। তাহলে দেখেন এখানে চলকের মাত্রা 2, তার মানে এটা সরলরেখার সমীকরণ নয়। আবার এখানে চলকের মাত্রা 2, এটাও সরলরেখার সমীকরণ হবে না। এখানে চলকের মাত্রা 1, এখানে চলকের মাত্রা 1, তার মানে এটাই সরলরেখার সমীকরণ। এটাই কি হবে? সরলরেখার সমীকরণ হবে, ঠিক আছে। হাই স্যার হয় না, স্যারকে হয় সালাম দিতে হয়, না হলে কেমন আছেন এভাবে জিজ্ঞাসা করতে হয়। আসলে হাই স্যারটা কেমন দেখায় না, ঠিক আছে। আচ্ছা 3 নাম্বারটা লক্ষ্য করি, এখানে x, এখানে মাত্রা 1, এখানে y, এখানে মাত্রা 1 মনে করতে হবে, কিন্তু এটা তো ভগ্নাংশ। যদি এই y-টা আমরা এইদিকে পার করে দেই তাহলে কিন্তু xy সমান 1 আসবে। xy সমান কি আসবে? 1 আসবে। x এর মাত্রা 1, y এর মাত্রা 1, এরা যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে এই পদের মাত্রা হবে 2। এখানে মাত্রা কত আসবে? মাত্রা হবে 2। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে আমরা তখনই সরলরেখার সমীকরণ বলতে পারবো যখন এখানে চলকের মাত্রা কি থাকবে? 1 থাকবে। তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো? সরলরেখার সমীকরণ। তাহলে এই প্রশ্নের আনসার হবে আমাদের কত নাম্বার? এই যে গ নাম্বার, ঠিক আছে। আচ্ছা এবার আমরা নেক্সট প্রশ্নের দিকে যাব, 3 নাম্বার। প্রত্যেকটা প্রশ্ন বেসিক থেকে বোঝানোর চেষ্টা করব, আপনারা অবশ্যই অপেক্ষা করবেন ক্লাসটার জন্য, তাহলে ভালো কিছু শিখতে পারবেন। আচ্ছা 3 নাম্বার প্রশ্ন, এখানে বলছে x মাইনাস 2y সমান 8 এবং বলছে 3x মাইনাস 2y সমান 4 হলে x সমান কত? মানে শুধু x এর মান বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা শুধু x এর মান লাগবে, তাহলে আমরা সমাধান করব। এটা তো সমীকরণ 1, তাহলে এটা সমীকরণ আমাদের 2 হবে। আমরা লিখলাম যে 3x মাইনাস 2y সমান 4 লিখলাম। আসলে একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো, দেখেন এখানে y এর সহগ, এখানে y এর সহগ একই আছে, তার মানে y এর দুইটা সহগে কিন্তু আমরা একই মান পেয়েছি, এবং এটার সামনে মাইনাস, এটার সামনেও মাইনাস। আমরা যদি 1 নং সমীকরণটা 2 নং দ্বারা বিয়োগ করি, এখানে যদি বিয়োগ করি তাহলে কিন্তু সাইন পরিবর্তন হবে, আর সাইন পরিবর্তন করলে আমরা কিন্তু 2y কি করতে পারবো? কাটে দিতে পারবো। এরপর যে আমরা এখানে পাবো 3x থেকে x বাদ, কারণ 3টা x মাইনাস একটা x প্লাস, তাহলে এখানে হবে মাইনাস 2x সমান 8 থেকে 4 বাদ, তার মানে এখানে পাবো আমরা মাইনাস 4 না প্লাস 4 পাবো। কি পাবো? প্লাস 4, কারণ 8টা প্লাস 4টা মাইনাস আছে। আমরা x এর মান বের করব, তাহলে x সমান হবে মাইনাস 2টার দিকে যদি প্লাস 2 হবে না, ক্লাস 8 এর বাচ্চাটা ভুল করতেই পারে, ঠিক আছে, যে বলবে স্যার এখানে তো মাইনাস 2 আছে, তাহলে ওইদিকে যে প্লাস 2 আছে। আমাকে দেখতে হবে চলকের সাথে সম্পর্ক, কার সাথে? চলকের সাথে সম্পর্ক। এই চলকটার সাথে এই মাইনাস 2 গুণ অবস্থায় আছে, তাহলে এটাই দিকে যে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা দেবো উপরে 4, নিচে দেবো আমরা মাইনাস 2। 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 হবে, তাহলে উপরে প্লাস নিচে মাইনাস, তার মানে প্লাস মাইনাস গুণ করলে মাইনাস। এটাই হবে কার মান? x এর মান। x এর কি মান, ঠিক আছে। তাহলে এই প্রশ্ন থেকে আমরা পেয়ে গেলাম x এর মান কত হলো আমাদের? -2। আচ্ছা এভাবে অনেকগুলো প্রশ্ন আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে। তবে প্রত্যেকটা প্রশ্নই অবশ্যই হাইলাইট প্রশ্ন হবে। 4 নাম্বার প্রশ্ন, নিচের কোণটি মূল বিন্দুগামী? নিচের কোণটি মূল বিন্দুগামী সমীকরণ নির্দেশ করে। আচ্ছা মূল বিন্দুগামী সমীকরণটা কি এটা আপনাদের খেয়াল করে ক্লিয়ার করে দিব। এখানে হচ্ছে 2x প্লাস 5 সমান, এখানে আছে মনে করেন y, তারপরটা দিয়ে দিলাম যে 2x প্লাস 3y ইকুয়াল টু
আচ্ছা, এখানে আমি 6 দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে দিলাম 5x ইকুয়াল টু 6y। এরপরে দিয়ে দিলাম আমি যে x সমান 2 দিয়ে দিলাম, ঠিক আছে। এরকম একটা রাশি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে বলছে মূল বিন্দুগামী সমীকরণ। আসলে মূল বিন্দুগামী সমীকরণটা কি বোঝাচ্ছে, তাই না? এটা আগে ক্লিয়ার করতে হবে যে মূল বিন্দুগামী বলতে কি বোঝাবে। এই মূল বিন্দুগামী মানে কি, যে x এর মান যদি 0 হয় তাহলে y এর মানটা 0 হবে। যদি x এর মান 0 হয় তাহলে y এর মানটা, যে মানে এই মাঝখানটা দিয়ে যাবে, রেখাটা এই দিক দিয়ে যাবে বা এই দিক দিয়ে যাবে, কিন্তু মূল বিন্দু দিয়ে যাইতে হবে। কি বিন্দু দিয়ে যাইতে হবে? মূল বিন্দু দিয়ে যাইতে হবে। তাহলে এখান থেকে আমরা জানতে পারতেছি x এর মান 0 হলে y এর মান 0 হবে, x এর মান 0 হলে y এর মান কি হবে? 0 হবে। তাহলে যেখানে দেখবে যে ধ্রুব মান আছে, এই যে ধ্রুব মান আছে, ধ্রুবপদ থাকবে, সেটা কখনো মূল বিন্দুগামী হবে না। সেটা কখনো মূল বিন্দুগামী হবে না। কেন হবে না? কারণ আমি যদি এখানে x এর মান 0 নেই, x এর মান 0 মানে কি, এটা গোটাটা 0, এটা গোটাটা 0, তাহলে y এর মান 5 আসছে। y এর মান কি আসছে? 5 আসছে। তার মানে সেটা তো মূল বিন্দুগামী হবে না, ঠিক আছে। আবার x এর মানটা আমি 0 নিচ্ছি, তার মানে এটা গোটাটা 0, গোটাটা কি 0 হয়ে যাচ্ছে। তাহলে y এর একটা নির্দিষ্ট মান পাচ্ছি, যে y এর মান আমরা 2 পাচ্ছি। y এর মান 0 আসে নাই, তার মানে এটাও মূল বিন্দুগামী হবে না। এটা হবে না, এটা হবে না। এবার এই অঙ্কটাতে লক্ষ্য করি, এই অঙ্কটাতে x এর মান 0 নিলে y এর মান 0 হবে। যেমন 5 × 0 = 6y। তাহলে এইদিকে 0, এই যে 6 দিকে ভাগ করে দিব ইকুয়াল y। তাহলে এখানে আমরা 0 পাচ্ছি y এর মান। তাহলে যেখানে ধ্রুবপদ থাকবে না, যেখানে ধ্রুবপদ থাকবে না, সেটাই হবে আমাদের মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এই ক্ষেত্রে আমরা আনসার পাবো গ নাম্বার। আনসার পাবো কত নাম্বার? জাস্ট গ নাম্বার। আচ্ছা, তাহলে এখন শেষেরটা কি হবে? শেষেরটাতে তো আমাদের দুইটা চলক নাই, শেষেরটা দুইটা চলক নাই। তাহলে এটা কেমন রেখাটা হবে? এই রেখাটা এখানে বলছে x এর মান 2, x এর একটা নির্দিষ্ট মান দেওয়া আছে, আর এই মানটা সব সময় x, এই যে y অক্ষ থেকে 2 ঘর ডানে থাকবে, y অক্ষ থেকে 2 ঘর কি থাকবে? ডানে থাকবে। আর এই রেখাটাকে বলা হয় y অক্ষের সমান্তরাল, y অক্ষের কি? সমান্তরাল। তাহলে এগুলো নিয়ে আমরা আরো অনেক অঙ্ক আলোচনা করবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা শিখতে পারলাম যে মূল বিন্দুগামী সরলরেখা তখনই বলবো যখন x এর মান 0 নিব এবং y এর মান কি হবে? 0 হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা নেক্সট প্রশ্নের দিকে যাই। প্রশ্ন নাম্বার 5। আচ্ছা, 5 নাম্বার একটা সিম্পল প্রশ্ন, যে 4x + 5y সমান 4x + 5y = 9। সমীকরণে চলক কয়টি? সিফাত বলো, এখানে চলক কয়টি আছে? এখানে চলক আছে 2টি, ঠিক আছে। চলক মানে কি? চলক মানে হলো অজ্ঞাত রাশি। চলক মানে কি? অজ্ঞাত রাশি। অজ্ঞাত রাশি যাদের মান আমরা আগে থেকে জানি না, এগুলোকে আমরা চলক বলি। এগুলোকে আমরা কি বলি? চলক বলি, ঠিক আছে। তাহলে এখানে চলক হলো একটা x আর একটা হলো y, ঠিক আছে। তাহলে এখানে চলক কয়টি? তাহলে চলক হবে আমাদের কয়টি? জাস্ট 2টি। আশা করি যে আমরা বুঝতে পারছি। তাহলে এই ফার্স্টে চলক হলো আমাদের 2টি। আচ্ছা, এবার 6 নম্বর প্রশ্নের দিকে আমরা যাব। প্রশ্ন নাম্বার 6, -3 -5 এটা নিয়ে আমরা আলোচনা করবো এবার। -3 -5 রেখাটি মানে বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থান করে? বিন্দুটি কোথায় অবস্থান করে? কোথায় অবস্থান করে? আচ্ছা, এই যেহেতু একটা বিন্দু নিয়ে আলোচনা করতেছি, তার মানে এর বংশ আমরা উদ্ধার করবো, ঠিক আছে। এটা নিয়ে আগে আমরা বিস্তারিত আলোচনা করব, যে গ্রাফে যতগুলো বিন্দু থাকতে পারে এই বিন্দুগুলো আমরা সবগুলো একটা ক্লাসের মাধ্যমেই শেষ করব। এটার নাম হলো x, এটার নাম y ও এটার নাম x ড্যাশ। উপরেরটা y, নিচেরটা y ড্যাশ, ঠিক আছে। এটার মানে কি? এই মানেগুলো আমরা বুঝতে পারবো আগে। যদি শুধু x থাকে তাহলে এটা হলো x এর ধনাত্মক মান, তার মানে এটা হলো ধনাত্মক দিক বোঝা হয়, ঠিক আছে। তাহলে এটা হবে x এর ঋণাত্মক দিক, ঋণাত্মক দিক, ঠিক আছে। আর এটা হবে y এর ধনাত্মক দিক, তাহলে y এর ধনাত্মক, আর এটা হবে y এর ঋণাত্মক দিক।
আচ্ছা, আর এই জায়গাটার নাম হলো মূলবিন্দু। এটার নাম কি? মূলবিন্দু। তার মানে এখান থেকে সবসময় যাত্রা শুরু করবে, এখান থেকে যাত্রা কি করবে? শুরু করবে। এই জন্য আমরা এটাকে মূলবিন্দু বলি। এটাকে কি বলি? মূলবিন্দু বলি। এখানে এই চতুর্ভাগটার নাম আমরা বলি প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ। আর এটার নাম হলো দ্বিতীয় চতুর্ভাগ। এটার নাম হলো তৃতীয় চতুর্ভাগ। আর এটার নাম হলো আমাদের চতুর্থ চতুর্ভাগ। চতুর্ভাগ, ঠিক আছে? আচ্ছা, এই চারটা চতুর্ভাগ সম্পর্কে আমরা ছোট ছোট সাধারণ জ্ঞান রাখতে পারি। এখানে প্রথমটা প্লাস থাকে, দ্বিতীয়টা প্লাস থাকে। আর এখানে প্রথমটা থেকে মাইনাস, দ্বিতীয়টা থেকে প্লাস, ঠিক আছে? এখানে দুটাই মাইনাস থাকবে, দুটাই কি থাকবে? মাইনাস থাকবে। আর এই জায়গাটাতে প্রথমটা প্লাস থাকবে, দ্বিতীয়টা মাইনাস থাকবে। অনেকে এইভাবে মুখস্থ করে, এইভাবে মুখস্থ করে যে প্রথম চতুর্ভাগ মানে প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগ মানে মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগ মানে মাইনাস মাইনাস, চতুর্থ চতুর্ভাগ মানে কি? প্লাস মাইনাস। তবে আমি বলবো এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, আমরা দেখে দেখে বসাবো। যদি দেখে দেখে বসাতে পারি আমাদের অটোমেটিক আনসার হয়ে যাবে, ঠিক আছে? যেমন প্রথম মানটা, এটা হলো এক্স এর মান, এটা হলো ওয়াই এর মান। এখানে এক্স এর মানটা হলো -3, তাহলে মূল বিন্দু থেকে যেহেতু এক্স ঋণাত্মক, তাহলে মূল বিন্দু থেকে আমরা বাম দিকে 3 করে আসবো, এবং ওয়াই এর মানটাও ঋণাত্মক। ঋণাত্মক হলে নিচে যাব, ধনাত্মক হলে উপরে যাব। তাহলে এখানে আমরা 5 ঘর চলে আসবো। এই জায়গাটাতে অবস্থান করবে -3 -5। তাহলে এই চতুর্ভাগটার নাম কি? এই চতুর্ভাগটার নাম হলো তৃতীয় চতুর্ভাগ। এভাবে আমরা ধরে ধরে আনসার করব, ঠিক আছে? তাহলে এটার আনসার হলো কত নম্বর চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগ। এবার আপনাদের মান মান করে এখানে দিলাম যে 5, -2 এটা কোন চতুর্ভাগে অবস্থান করবে? তাহলে আমাকে দেখতে হবে প্রথম মানটা এক্স এর, দ্বিতীয় মানটা ওয়াই এর, প্রথম মানটা প্লাস, তার মানে আমরা মূল বিন্দু থেকে ডানে যাব 5 ঘর। আবার ওয়াই এর মানটা মাইনাস, মাইনাস হলে নিচে মানে ওয়াই ড্যাশের দিকে, যেদিকে ড্যাশ থাকবে এই দিকে যাব, ঠিক আছে? তাহলে দ্বিতীয় মানটা -2 মানে আমাকে নিচে 2 ঘর চলে আসতে হবে এই জায়গাটা। তাহলে এটা হবে আমার 5, -2। তাহলে এই চতুর্ভাগটার নাম কি? চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ কি? চতুর্ভাগ, ঠিক আছে? আচ্ছা, এভাবে এবার যদি একটা মান দেই যে 7,0, এটা কোথায় অবস্থান করে? সিবাত বলো, 7,0 কোথায় অবস্থান করে? যদি একটার মান প্লাস, একটার মান একটার নির্দিষ্ট মান আছে কিন্তু আরেকটার মান দেওয়া নাই, তখন আমরা এইভাবে বুঝবো যে 7,0 এই মানটা মূলবিন্দু থেকে ডান দিকে 7 ঘর যাবে, ওয়াই এর মান 0 মানে শুধু একটা অক্ষত অবস্থান করবে। এই যে 7,0 এটা অবস্থান করবে এক্স অক্ষে। তার মানে এক্স অক্ষে ওয়াই সমান 0 হয়, ওয়াই সমান কি হয়? 0 হয়। তাহলে এটা কোথায় অবস্থান করবে? এটা হবে এক্স অক্ষে অবস্থান করবে। আবার যদি এরকম দেওয়া থাকে -7,0, তবুও এটা কোথায় অবস্থান করবে? এটা মূল বিন্দু থেকে বাম দিকে, কিন্তু অক্ষটার নাম কি? অক্ষটার নাম হলো এক্স অক্ষ। এটাও কিন্তু আমরা পাচ্ছি এক্স অক্ষে অবস্থান করে, এক্স অক্ষে অবস্থান করে। তার মানে এখান থেকে জানতে পারতেছি যদি কখনো দ্বিতীয় উপাদান 0 হয়, যদি কখনো ওয়াই এর মানটা 0 হয়, তাহলে সেটা 100% এক্স অক্ষে অবস্থান করবে, এক্স অক্ষে কি করবে? অবস্থান করবে। আর যদি প্রথম মানটা 0 হয় আর দ্বিতীয় যে কোনো একটা মান থাকে, তাহলে যেমন প্রথম মানটা 0, দ্বিতীয় মানটা 3 মানে এখানে, তাহলে এটা হবে ওয়াই অক্ষে, ওয়াই অক্ষে। যেমন 0,3, ঠিক আছে? তাহলে প্রথম মান যদি 0 হয় এবং দ্বিতীয় মান যদি আমাদের যে কোনো থাকে, তখন সেটাকে আমরা বলবো ওয়াই অক্ষে অবস্থান করে। তাহলে এক্স অক্ষে ওয়াই এর মান 0 হবে, ওয়াই অক্ষে এক্স এর মান কি হবে? 0 হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, শুধু এইটার জন্য না, এটা নবম দশম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি আছে, এখানে কিন্তু অবশ্যই এই অঙ্কটি কাজে লাগে। তাহলে আমরা পাইলাম যে যদি প্রথম মানটা 0 হয় তাহলে মানটা অবশ্যই ওয়াই অক্ষে থাকবে, আর যদি দ্বিতীয় মানটা 0 হয় তাহলে মানটা কি থাকবে? এক্স অক্ষে অবস্থান করবে। আর যদি দুটাই 0 হয় তাহলে কোথায় অবস্থান করবে? যদি দুইটাই 0 হয় তাহলে মূল বিন্দুতে অবস্থান করবে। তাহলে কি হবে? মূল বিন্দুতে অবস্থান করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখান থেকে যে মানটা আসে এটা নিয়ে একটু আলোচনা করি, কারণ ওইটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন।
এরপরে যেটা থাকে এটা হয় এইভাবে প্রশ্নটা বলে যে -3,2 এক্স অক্ষ থেকে কত দূরে অবস্থান করে, কত দূরে অবস্থান করে এই প্রশ্নটা কিন্তু খুবই আসে। এরকম একটা মান দিবে, দেওয়ার পরে বলবে সেটা এক্স অক্ষ থেকে কোথায় মানে কত দূরে অবস্থান করে বা ওয়াই অক্ষ থেকে কত দূরে অবস্থান করে এটা বের করতে বলবে। তাহলে দেখেন এক্স এর মান -3, আমরা মূল বিন্দু থেকে এইদিকে 3 ঘর যাবো, 1 ঘর 2 ঘর 3 ঘর আসার পরে উপরে আমাকে 2 ঘর যেতে হবে, মানে এই জায়গাটা আসতে হবে। তাহলে এই বিন্দুটার নাম আমরা মনে করে নিলাম এ বিন্দু। তাহলে এই এ বিন্দুর মানটা পাইলাম আমরা -3,2। এখন বলছে এই বিন্দুটি এক্স অক্ষ থেকে কত দূরে অবস্থান করে, মানে এই জায়গাটার মান বের করতে হবে। তাহলে এই জায়গাটা হলো ওয়াই এর মান, এই জায়গাটা কার মান, ওয়াই এর মান। তার মানে এখানে হলো আমাদের 2 একক। কত একক হবে? 2 একক দূরে অবস্থান করে। ঠিক আছে, যদি বলে ওয়াই অক্ষ থেকে, তাহলে এটার নাম ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ থেকে এখানে কত দূরে অবস্থান করে বলো সিফাত? তাহলে ওয়াই অক্ষ থেকে এখান থেকে এইটা দূরত্ব আমরা অনেকে জানি এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর আসি, তাই না? এখানে -3 আসি, তার মানে এটা কিন্তু অবস্থান দেখাইছে, দূরত্ব কখনো ঋণাত্মক হবে না। তাহলে এখানে যাই থাক না, এখানে মাইনাস থাকলে আমরা মাইনাস দিতে পারবো না। যখন দূরত্ব বলবে তখন এটাকে আমাকে পরম মান নিতে হবে। কি নিতে হবে? পরম মান, মানে যা সবসময় ধনাত্মক হবে। তাহলে এটা হলো ওয়াই অক্ষ। এখান থেকে এই বিন্দুর দূরত্ব যদি বের করতে বলে তাহলে এটা হবে এক্স এর মান, কিন্তু এক্স এর মান যদি ঋণাত্মক থাকে সেটাকে আমরা কি করব? ধনাত্মকে কনভার্ট করে নিয়ে নিব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, এই সম্পর্কে আরেকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, এই আনসারটা করতে পারলে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, প্রশ্নটা হলো এরকম যে আচ্ছা এটা লিখলাম, লিখার পরে লিখতেছি বিন্দুটি ওয়াই অক্ষ থেকে কত দূরে অবস্থান করে এই প্রশ্নটাই। তাহলে আমরা এখান থেকে মূল বিন্দু থেকে আমরা 3 ঘর গেলাম বাম দিকে, আবার নিচে যাব আমরা 5 ঘর। তাহলে এখানে 3 ঘর আসছিলাম, এখানে আমরা 5 ঘর আসছি। আর এই বিন্দুটার নাম মনে করেন পি বিন্দু দিলাম, -3, ঠিক আছে। এখানে বলছে ওয়াই অক্ষ থেকে, তার মানে এইটা হলো ওয়াই অক্ষ। এখান থেকে এই দূরত্বটা বের করতে হবে আমাকে। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমি কিন্তু 3 ঘর আসছিলাম। এখানে দূরত্ব যখন বের করব তখন এটা আমরা এইভাবে লিখবো মডুলাস 3। তার মানে মডুলাস 3 মানে কত? 3 একক। কত একক? 3 একক। ঠিক আছে, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আশা করি যে আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমরা নেক্সট প্রশ্নের দিকে যাব। প্রশ্ন নম্বর 7। আমাদের 7 নম্বর প্রশ্নটা কি বলতেছে? আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন 7 নম্বরও। এটাকে বলা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা হাইলাইট প্রশ্ন। x + 2y = 10, এটা একটা সমীকরণ দেওয়া আছে। দুঃখিত, এখানে 30 দেওয়া আছে। আচ্ছা, তারপরে বলছে সমীকরণের লেখচিত্রের উপর অবস্থিত বিন্দু কোনটি? সমীকরণের লেখচিত্রের উপর অবস্থিত বিন্দু তার মানে কোনটি হবে এটা আমাকে যাচাই করতে হবে। ঠিক আছে, এখানে বহুপদী আকারে দিছে। প্রথমটা বলছে 10,10, দ্বিতীয়টা বলছে 0,15, তৃতীয়টা বলছে যে 10,20। আচ্ছা, এটার মানে কি আমরা জানি, যদি প্রথম মানটাকে লক্ষ্য করি এটা হয় এক্স এর মান, এটা হয় ওয়াই এর মান। তার মানে এটাকে আমরা শুধু পরীক্ষা করবো এইভাবে যে লেফট হ্যান্ড সাইড কেমন আছে, x + 2y আছে। এই x এর জায়গায় আমরা 10 ধরতেছি, এখানে 10 ধরলাম, তাহলে y এর জায়গাতে 10 ধরতে হবে। তাহলে 2 × 10, তাহলে 10 + 20, তাহলে 20 আর 10 যোগ করলে 30। এই যে দেখেন ডান পক্ষ 30 আছে, তার মানে এটা রাইট। এটা কি রাইট? এটা রাইট। বাম পক্ষে মান ধরলাম, এই মানগুলো বসাইলাম, আর ডান পক্ষটা অটোমেটিক মিলে গেছে, তাই না? এবার পরেরটাতে আসি। পরেরটা হচ্ছে 0,15, মানে প্রথমটা আমাকে 0 ধরতে হবে, দ্বিতীয়টা আমাকে 15 ধরতে হবে। তাহলে কত হবে বাদ? তাহলে প্রথমটা 0 0 থাকলো, পরেরটা 15 দুগুণী হবে 30। তার মানে অটোমেটিক ডান পক্ষটা কিন্তু এই মানটা দিয়েও মিলছে। ঠিক আছে, পরেরটা দিয়ে মিলবে কিনা, যে x এর জায়গা বসাবো 0 প্লাস, সরি x এর জায়গা 10 বসাবো, 2 × y এর জায়গাতে আমরা 20 বসাবো।
20 দুগুণে 40, 40 10 50, এখানে ডান পক্ষ 50 নেই, তার মানে এটা দিয়ে হবে না। তাহলে এই যে উপরস্থ বিন্দু পাইলাম, বিন্দুগুলো হলো আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার। তাহলে লেখচিত্রের উপরস্থ বিন্দু মানে কি করতে হবে, যে এই বিন্দুর মানগুলো, এই মানগুলো আমাকে x এর জায়গায় এবং y এর জায়গায় বসাতে হবে। বসানোর ফলে যদি এখানে আমরা দেখি ডান পক্ষ মিলে গেছে, তাহলে আমরা বলতে পারি যে এই মানগুলো এই লেখচিত্রের একটি উপরস্থ বিন্দু। ঠিক আছে, তার মানে লেখচিত্রের মধ্য দিয়ে এই বিন্দুগুলো যাত্রা করছে। কেননা আমরা যদি এর লেখচিত্র আঁকতে যাই তখন বিন্দু নির্ণয় করি, আর এটা যেহেতু অ্যান্সার করতেছে আমরা এইভাবে টেস্ট করব। আচ্ছা, এবার তাহলে আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাই। নেক্সট প্রশ্নটা হলো আমাদের, হ্যাঁ, সিদ্ধ করার হিসাবে একটা বুঝাই দিব। কোন বিন্দুটি 2x minus 3y 2x minus 3y equal to 18 সমীকরণকে সিদ্ধ করে, আচ্ছা, তাহলে আমাকে অবশ্যই অপশন গুলো লিখতে হবে, ক, খ, গ, ঘ। তাহলে প্রথম অপশনটা আছে -3,4, দ্বিতীয় অপশনটা আছে -4,3, তৃতীয় অপশনটা আছে 3,-4, চতুর্থ নম্বর অপশনটা আছে যে 4,-3। এই যে চারটা অপশন, যেখানে বলছে কোন বিন্দুটি, তার মানে এই যে বিন্দুটি পাইছি, কোন বিন্দুটি এই সমীকরণকে সিদ্ধ করার মানে কি, সত্যতা যাচাই করা, যেটাকে আমরা বলি শুদ্ধি পরীক্ষা করা। ঠিক আছে, এই শুদ্ধি পরীক্ষাটা করতে গেলে আমাকে বাম দিকে x এর এবং y এর মানগুলো বসাই, ডান দিকের মানটাকে প্রমাণ করতে হবে। বা আমরা এইভাবে বলতে পারি, লেফট হ্যান্ড সাইড 2x minus 3y, আমরা x এর জায়গায় এই মানটা হলো x এর মান, এটা x এর মান, এটা y এর মান। ঠিক আছে, x এর জায়গায় প্রথমে -3 নিব, তাহলে লিখলাম 2 into -3, তারপরে -3 into y এর জায়গায় আমাকে 4 বসাতে হবে। তাহলে এখানে পাবো আমরা -6, এখানে পাবো আমরা -12, -6 -12 মানে +18, এটা ফির না। অনেকে বলে মাইনাস যে প্লাস, আসলে যখন যোগ বিয়োগ করবো মাইনাস যে প্লাস, আমরা সংখ্যাগুলো যোগ করব কিন্তু চিহ্নটা মাইনাস দিব। ঠিক আছে, তাহলে এখানে আছে +18, এখানে আসছে -18, তার মানে এটা হবে না, এটা ভুল। এবার পরেরটাকে যাচাই করব, যেমন পরেরটা আছে কি আমাদের যে -4 + 3, তাহলে এখানে লিখবো 2 into -4, তারপরে -3 into আবার 3 বসাই দিলাম, তাহলে এই ক্ষেত্রে পাচ্ছি -8, এখানে পাচ্ছি -9, এই দুটো যোগ করলে 9 আর 8 যোগ করলে 17, -17, এখানে -17 নাই, তার মানে এটা হবে না। এবার গ নাম্বারটাতে যাব, আমাদের গ নাম্বারে বলছে 2 into x এর জায়গায় 3 -3 into y এর জায়গায় -4, এইভাবে আছে। তাহলে 3 দুগুণে 6, আর এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে, 3 4 12 হবে, 12 আর 6 যোগ করলে কত হবে 18। তাহলে এটাই হবে এর, এই মানটাই কি করবে, উপরের সমীকরণটাকে সিদ্ধ করবে, উপরের সমীকরণটাকে কি করবে, সিদ্ধ করবে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা 99%। আচ্ছা, এভাবে যাচাই বাছাই করা প্রশ্নগুলো আপনাদের মাঝে নিয়ে এসেছি। আচ্ছা, এবার যে প্রশ্নটা, এটা সবার জন্য, যেমন বলছে একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক, একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক হ্যাঁ হ্যাঁ বাড়িতে কি করিম, আচ্ছা ঠিক আছে, দেখো চিন্তা ভাবনা করে। আচ্ছা, দেখো এখানে বলছে একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটা হলো আমাদের a, এবং দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, আচ্ছা অঙ্ক এটা হলো y, হলে এখানে বলছে সংখ্যাটি কত, সংখ্যাটি কত। আচ্ছা, এটা কিন্তু সবার জন্য লাগবে, আমাদের
নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ে কিন্তু একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক নিয়ে অনেকগুলো অঙ্ক রয়েছে, ঠিক আছে। আমরা সংখ্যাটি কিভাবে নির্ণয় করব এর বেসিকটা বুঝবো। আমি একটা সংখ্যা দিচ্ছি, যেমন মনে করি যে এখানে 43 মানে 43 দিলাম। এই 43 সংখ্যাটি আমরা দুইটা জিনিসে ভাগ করতে পারবো। এটাকে বলতে পারবো আমরা একক, আর এটাকে বলতে পারবো আমরা দশক, ঠিক আছে। তাহলে এককটা হলো 3 আর দশকটা হলো আমাদের 4। এবার আমরা যদি সংখ্যাটি নির্ণয় করতে যাই, মনে করেন 43 দেওয়া নাই, আমরা পড়ি কিভাবে পড়ি, এভাবে ছোটবেলায় পড়ছিলাম 4×10=43, 4×10=43। আমরা 4 কিন্তু 10 বলতেছি, 4 কিন্তু বলতে কি বলতেছি 10 বলতেছি। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে দশকের সাথে 4, দশকের সাথে 10 গুণ, দশকের সাথে কত গুণ 10 গুণ, মাঝখানে প্লাস এককের সাথে কিন্তু আমরা 1 গুণ করব, তাহলে কিন্তু আমরা অরিজিনালি সংখ্যাটি বের করতে পারবো। তাহলে এখানে দশক ছিল আমার 4, এই দশকের জায়গায় আমি 4 বসাচ্ছি, এখানে আমরা 10 গুণ করব, কারণ 4 10, এই যে 4 10, তারপর মাঝখানে প্লাস একক হলো 3, তাহলে 3 এর সাথে আমাকে 1 গুণ করতে হবে। তাহলে এখানে পাবো 4×10=40, 40 আর 3 যোগ করলে হবে 43। তাহলে এই যে 43 সংখ্যাটা আমরা বের করলাম, আসলে কিভাবে বের করলাম, যে দশকের সাথে 10 গুণ, মাঝখানে প্লাস, এককের সাথে 1 গুণ করে কিন্তু আমরা সংখ্যাটি পেয়ে গেছি। এখন কেউ যদি বলে যে এখানে এ আর এখানে বি দিচ্ছি, ঠিক আছে, এটা বি ওয়াই না, এখানে কেউ যদি বলে এই দশকটা হলো বি আর এককটা হলো এ, তার মানে এটাই হয়ে গেল কি আমাদের যে বি এ, এটাই হলো কি সংখ্যাটি। যে আমরা যেমন এখানে পাইছি দশকটা হলো 4 আর এককটা হলো 3, তার মানে 4 আর 3 এটা যেমন একটা সংখ্যাটি হয়ে গেছে। আসলে এটা কি রাইট? এভাবে হবে না, এভাবে হবে না। কেন হবে না? কারণ এরা সমজাতীয় চলক ছিল, এরা সমজাতীয়, কিন্তু এরা তো সমজাতীয় না, এরা তো ভিন্ন ভিন্ন। কিন্তু এদেরকে আমরা কিভাবে বের করব? এদেরকে আমরা জাস্ট এইভাবে এই সূত্র দিয়ে বের করব, যে দশকের সাথে 10 গুণ, যেমন এটা ছিল দশক, তাহলে এই বি এর সাথে আমাকে 10 গুণ করতে হবে, মাঝখানে প্লাস দিতে হবে, এককের সাথে 1 গুণ করতে হবে, একক ছিল এ, এটার সাথে 1 গুণ করতে হবে, তাহলে আমরা পাবো 10b প্লাস এ। এটা আর এটা তো আর যোগ করা যাবে না, তাহলে এটাই হবে আনসার। তাহলে এই বেসিকটা যদি আমাদের মাথায় না থাকে, এই অঙ্কগুলো তো আমরা কোনোদিনও বুঝতে পারবো না, ঠিক আছে। যাই হোক, আজান দিচ্ছে, আজানের জন্য আমি কয়েক মিনিট বিরতি নিচ্ছি, তারপরে আবার আসবো। সেপার বুঝা পাচ্ছ?
যাই হোক, এবার আমরা তাহলে পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাই। এভাবে কিন্তু আমরা সংখ্যাটি নির্ণয় করতে পারবো। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা হলো, এখানে আমাদের বলছে যে নিচের কোণটি ওয়াই অক্ষের উপর অবস্থিত, যেটা সম্পর্কে আমরা একটু আগে আলোচনা করছি। নিচের কোণটি ওয়াই অক্ষের উপর অবস্থিত। তাহলে ওয়াই অক্ষের উপর অবস্থিত মানে আমার এই রেখাটার মধ্যেই থাকবে। তাহলে যেখানে আমরা বলতে পারি ওয়াই অক্ষের উপর অবস্থিত মানে এক্স এর মান 0 হবে, এক্স ইকুয়াল কি হবে 0 হবে। ঠিক আছে, তাহলে আমাকে দেখতে হবে কোন বিন্দুটিতে এক্স এর মান 0 আছে। যে বিন্দুটাতে এক্স এর মান 0 হবে সেটাই হবে আমাদের ওয়াই অক্ষের উপর অবস্থিত। যেমন প্রথম ক নাম্বারে বলছে 0,3, এটা হলো ক নাম্বার। খ নাম্বারে বলতেছে যে 3,1, গ নাম্বারে বলতেছে যে 3/2, 2, আর ঘ নাম্বারে বলতেছে যে 2,0। এই যে চারটা অপশন দিচ্ছে, এই চারটা অপশন দেওয়ার ফলে আমাদের বলতেছে কোনটি ওয়াই অক্ষের উপর অবস্থান করতেছে। তাহলে ওয়াই অক্ষের উপর অবস্থান করবে যখন এক্স ইকুয়াল কি হবে 0 হবে। তাহলে এখানে এক্স এর মান 0 আছে, এটাই হবে ওয়াই অক্ষের উপর অবস্থিত। যেমন 0,3 মানে আমরা মানটা এখানে পাবো, তাহলে এটা হবে 0,3। বিন্দুটা কোথায় অবস্থান করতেছে, এই যে ওয়াই অক্ষের উপর অবস্থান করতেছে। তাহলে এইটা কার উপর অবস্থান করবে, এটা হবে এক্স অক্ষের উপর। এটা এক্স অক্ষের উপর অবস্থান করবে, কেননা ওয়াই এর মান 0। তাহলে যেমন এক্স এর মান আমরা 2 যাব, ওয়াই এর মান 0, তার মানে এটা কিন্তু এক্স অক্ষের উপর কি করবে, অবস্থান করবে। তাহলে এক্স 0 হলে ওয়াই অক্ষের উপর অবস্থান করবে, ওয়াই 0 হলে এক্স অক্ষের উপর অবস্থান করবে। এটা নিয়ে আমরা একটু আগে বিস্তারিত আলোচনা করছি। ঠিক আছে, এবার পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাই। নেক্সট প্রশ্ন আমাদের কি বলতেছে। আচ্ছা, নেক্সট প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যদিও প্রশ্নটা অনেক বড় লিখতে হবে, কিন্তু প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল, কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল, লব ও হরের যোগফল দেওয়া আছে এখানে 10। ঠিক আছে, এবং বলে দিছে যে এবং বিয়োগফল ফর হলে এখানে বলে দিছে ভগ্নাংশটি কত, এটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। আমি দুটা নিয়মে করে দিব, লিখিত জন্য করে দিব, আবার এমসিকিউর জন্য এই অঙ্কটি করে দিব। ঠিক আছে, প্রথমত এমসিকিউর জন্য আমরা লক্ষ্য করি ক খ গ ঘ অপশন গুলো দিয়ে আমরা যাব। যেমন অপশনে প্রথমে বলছে 2/7, তারপরে বলছে 3/7, এরপরে বলছে 7/3, তারপরে বলছে যে 5/, আচ্ছা উপরে দিছে আমাদের 5 আর নিচে দিছে আমাদের, আচ্ছা উপরে দিছে আমাদের 4 আর নিচে দিছে আমাদের 6, এইভাবে দেওয়া আছে। আমি অপশনগুলো টেস্ট করি। প্রথমত বলছে প্রকৃত ভগ্নাংশ। এই প্রকৃত মানে কি, প্রকৃত মানে হলো যে লব হবে ছোট আর হর হবে বড়, তার মানে নিচেরটা বড় হবে আর উপরেরটা ছোট হবে, এটা দ্বারা বোঝাচ্ছে। তার মানে এখানে ওরা এই যে 7 উপরে দিছে নিচে 3 দিছে, এটা প্রথমেই কাটা, ঠিক আছে। তারপর বলছে কি যে লব হর যোগ করলে হবে 10। আমি যদি লব আর হরটা যোগ করি, 2 আর 7 যদি যোগ করি এখানে 9 আসে, তার মানে এটা তো হবেই না, যোগ করলে 10 আসতে হবে, এটা বাদ। আমি যদি এটাকে লক্ষ্য করি যে লব আর হর যোগ করলে 10 আসে, কিন্তু বিয়োগ করলে হবে আমাদের 4 হবে। আমি যদি 6 থেকে 4 বিয়োগ করি তাহলে কি 4 আসবে, 2 আসবে, তার মানে এটা হবে না। ঠিক আছে, কিন্তু এটাকে যদি আমি খেয়াল করি, দেখেন যে লব আর হর যোগ করতেছি, যে যোগ করলে এখানে পাচ্ছি আমরা
10, ঠিক আছে। আবার যেটা যদি বিয়োগ করি আমরা অবশ্যই হরটা আগে বসাবো, যেহেতু প্রকৃত ভগ্নাংশ বলছে যে 7 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 4 আসতেছে, তার মানে দুইটা কন্ডিশন সে মেনে নিয়েছে, দুইটা কন্ডিশনে মেনে নিয়েছে, তার মানে এটা আনসার। এটা কি আনসার? এটা আমরা টেস্ট করলাম। কিন্তু এটা যদি আমরা লিখিত জন্য যাই তখন আমরা এইভাবে করব, যে আমরা লিখবো ধরি হরটা হলো এক্স আর লবটা এটা ধরলাম আমরা ওয়াই। তাহলে আমরা লিখতে পারি ভগ্নাংশটি কি হবে, ভগ্নাংশটি হবে আমার উপরে ওয়াই নিচে এক্স। এখন বলছে লব ও হরের যোগফল, তাহলে প্রশ্ন মতো আমরা এইভাবে লিখবো যে হর আর লব যোগ করলে হবে 10, হর থেকে লব বিয়োগ করলে এটার মান হবে কত, যা 4 হবে। আমরা এক্স ও ওয়াই এর মানটা বের করব। আমি যদি যোগ করি এখানে ওয়াই ওয়াই কাটা যাবে, 2x এটার মান পাবো আমরা কত, 2x এর মান পাবো 14, x এর মান কিন্তু আমরা 7 পেয়ে যাচ্ছি। তাহলে x এর মান যদি আমি যে কোনো একটা সমীকরণে বসাই, মনে করেন এটা 1 এটা 2, আমি যদি 1 নং এ বসাই তাহলে আমরা পাবো x + y = 10, x এর মান 7 + y = 10, y এর মান হবে আমাদের যা 3, এই যে 3। তাহলে y টা ছিল লব, তাহলে লবের জায়গায় 3, আর x টা ছিল হর, তাহলে হরের জায়গায় এই যে 7। এভাবেও আমরা কি করতে পারবো, লিখিতের জন্য সমাধান করতে পারবো। আচ্ছা, এবার পরের প্রশ্নটাতে যাই আমরা। নেক্সট 12 নাম্বার প্রশ্ন। আচ্ছা, 12 নম্বর প্রশ্নটা হলো যে এইভাবে দিয়ে দিছে -3,½ কোন চতুর্ভাগে অবস্থান করে, কোন চতুর্ভাগে অবস্থান করে, সিফত চেষ্টা করো, অবস্থান করে এই মানটা কোন চতুর্ভাগে অবস্থান করবে এটা আমাকে দেখতে হবে। তাহলে এইটা হলো এক্স ড্যাশ, এটা হলো আমার এক্স, এটা হলো ওয়াই, এটা হলো ওয়াই ড্যাশ। এক্স এর মানটা হলো ঋণাত্মক, ওয়াই এর মানটা হলো ধনাত্মক, ঠিক আছে। তাহলে আমরা মূল বিন্দু থেকে আমরা -3 ঘর মানে কি এই দিকে 3 ঘর যাব, এরপরে হাফ। তাহলে এখানে আসলে আমাদের পূর্ণ হবে, হাফ মানে আমাকে কি করতে হবে, হাফ মানে আমাকে জাস্ট এই অর্ধেক ঘরে যেতে হবে। তাহলে যাই হোক আমরা একটা চতুর্ভাগে গেছি, যে চতুর্ভাগটার নাম হলো কি দ্বিতীয় চতুর্ভাগ, এটার নাম কি দ্বিতীয় চতুর্ভাগ। হাফ থাক বা যে কোনো ভগ্নাংশ থাক, একটু মান যদি থাকে সেটা ভগ্নাংশে পড়বে, আর যদি 0 থাকে তাহলে অক্ষে পড়বে। 0 না থাকলে কোনোদিন অক্ষে পড়বে না, কিন্তু 0 বাদে যে কোনো মান যদি থাকে তাহলে সেটা চতুর্ভাগে অবস্থান করবে। কোথায় অবস্থান করবে, চতুর্ভাগে অবস্থান করবে, ঠিক আছে। আচ্ছা, এটা ছিল 12 নাম্বার। আমরা নেক্সট 13 নাম্বার প্রশ্নটা দিকে যাব। প্রশ্ন নাম্বার 13। 13 নাম্বার প্রশ্ন বলছে যে x - y নিচের কোণটি x - y = 1 সরল রেখার উপর অবস্থিত, সরল রেখার উপর অবস্থিত। আবার নিচের কোণ বিন্দুটি এইটার উপর, নিচের কোণ বিন্দুটি। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে আমরা অপশন গুলো লিখতে হবে আমাদের, না হলে তো আমরা বুঝতে পারবো না। ক, খ, গ, ঘ। এখানে ক এর বলা হয়েছে যে ক নাম্বারে দেওয়া আছে 6, -2, খ নাম্বারে দেওয়া আছে 6,5, গ নাম্বারে দেওয়া আছে 0,1, ঘ নাম্বারে দেওয়া আছে 4,0। আচ্ছা, আমাকে অপশন টেস্ট করে যেতে হবে। প্রথম মানটা এক্স এর, দ্বিতীয় মানটা ওয়াই এর। আমরা বাম দিকে এক্স এর দিকে এক্স এর মান বসাবো এবং ওয়াই এর দিকে ওয়াই এর মানটা বসানোর পরে যদি ডান দিকের মানটা মিলে যায় তাহলে আমরা এটাকে সিদ্ধ করব বলতে পারি, বা এর উপর অবস্থান করে বলতে পারি। লেফট হ্যান্ড সাইড লিখলাম এক্স মাইনাস ওয়াই। প্রথম মানটা এক্স এর মানটা 6 বসালাম, 6 মাইনাস ওয়াই এর মানটা -2, তাহলে মাইনাস মানে যে প্লাস, তার মানে 6 + 2 মানে 8। এখানে তো আমার 8 নেই, তার মানে এটা হবে না, এটা কি হবে না। তাহলে এবার দ্বিতীয় মানটাতে যাই। আমার দ্বিতীয় মানটা আছে 6,5, আমরা লিখলাম 6, এটা x এর জায়গায় মাইনাস y এর জায়গায় 5 বসাচ্ছি। 6 থেকে 5 বাদ দিলে 1, তার মানে এটা মিলে গেছে, এই যে ডান পক্ষের সাথে মিলে গেছে। তাহলে এই বিন্দুটাই হবে এই সমীকরণের উপর অবস্থিত, এই সমীকরণের উপর কি অবস্থিত। আচ্ছা, এবার 14 নম্বর
প্রশ্নের দিকে যাই। আচ্ছা, এই প্রশ্নটা আমার স্টুডেন্ট করবে। এখানে বসে আছে, একটি আয়তাকার ঘড়ির দৈর্ঘ্য অপেক্ষা একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য অপেক্ষা একটি আয়তাকার ঘরের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি। 4 মিটার বেশি। আচ্ছা, তারপরে এখানে বলা হয়েছে যে এবং পরিসীমা 32 এবং পরিসীমা 32 হলে ঘরের প্রস্থ কত? ঘরের প্রস্থ কত? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের আসেই, ঠিক আছে? সবসময় কিন্তু আমরা এই জাতীয় প্রশ্ন পেয়ে থাকি। তাহলে এই আনসারটা আমরা কিভাবে বের করব? তাহলে এখানে বলছি একটি আয়তাকার ঘরের প্রস্থ থেকে দৈর্ঘ্য 4 মিটার বেশি। বেশি মানে যোগ করতে হবে, আর কম মানে বিয়োগ করতে হবে। দৈর্ঘ্য কখনো প্রস্থ থেকে কম হয় না, ঠিক আছে? আমরা এখানে প্রস্থটা, এই যে আমরা একটা চিত্র লক্ষ্য করি, এটা একটা আয়তাকার ঘর, ঠিক আছে? এই ঘরের এই প্রস্থটা আমরা এক্স ধরবো। তাহলে এই দৈর্ঘ্যটা হবে কি 4 মিটার বেশি, মানে এক্স প্লাস 4 হবে। এক্স প্লাস কি 4 হবে। আচ্ছা, তাহলে আমরা দৈর্ঘ্যটা পাচ্ছি x প্লাস 4, প্রস্থটা পাচ্ছি আমরা x। এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। এবার পরিসীমা দেওয়া আছে। আয়তাকার ক্ষেত্রে তিনটা জিনিসই থাকে, সেটা হতে পারে দৈর্ঘ্য, পরিসীমা হতে পারে ক্ষেত্রফল, হতে পারে কর্ণের দৈর্ঘ্য। এখানে পরিসীমা দেওয়া আছে, আমরা লিখবো এইভাবে যে প্রশ্ন মতে আয়তাকার ঘরের পরিসীমা হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হলো আমার x প্লাস 4 প্লাস প্রস্থ হলো আমাদের x, এই যে x ইকুয়াল আমরা পরিসীমা লিখবো, পরিসীমা আছে 32। তাহলে এখানে পাবো x x যোগ করলে 2x প্লাস 4 সমান 32 কে এই দুটা দ্বারা ভাগ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে পাচ্ছি 2x সমান 32 কে 2 দ্বারা ভাগ করলে 16 প্লাস 4টা ওইদিকে যায় মাইনাস 4 হবে। আমরা পাবো x এর মান 16 থেকে 4 বাদ দিলে হবে আমাদের 12। 12 কে এই দুটো দ্বারা ভাগ করে দিব। অতএব x এর মানটা হবে কত? x এর মানটা 6। তাহলে আমাদের প্রস্থ কত বলছিল? প্রস্থের মান 6। যদি বলে দৈর্ঘ্য কত, তাহলে আমরা লিখবো 6 যোগ 4 মানে কত হবে? 10 হবে। যদি বলে ক্ষেত্রফল কত, তাহলে এই দুটো গুণ করব, গুণ করে হবে 6 গুণন 10 মানে 60। ঠিক আছে? যাই বলুক না কেন, আমরা দৈর্ঘ্য প্রস্থ পাইলে এর সম্পূর্ণ আলোচনা করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল 14 নম্বর প্রশ্ন। এবার 15 নম্বর প্রশ্নের দিকে যাব। নেক্সট প্রশ্ন হলো আমাদের 15 নম্বর। আচ্ছা, 15 নম্বরটা হলো 22-এর একটা অঙ্ক। তবে আমাদের প্রশ্নটা লিখতে হবে, ঠিক আছে? তুহিনের বয়স, এখানে বলছে তুহিনের বয়স 5 বছর। তারপর বলছে রিয়াতের বয়স তুহিনের বয়সের 5 গুণ। রিয়াতের বয়স তুহিনের বয়সের 5 গুণ। বয়সের 5 গুণ। এরপরে বলছে রিফাতের বয়স, আচ্ছা এখানে বলছে যে 5 বছর পর রিয়াতের বয়স কত হবে। এটা একটা প্রশ্ন, ঠিক আছে? তাহলে এখানে প্রথমত তুহিন দেওয়া আছে, যে তুহিনের বয়সটা হলো কত বছর? তুহিনের বয়সটা হলো 5 বছর। এরপরে আমরা রিয়াতের বয়সটা বের করব। তাহলে রিয়াতের বর্তমান বয়সটা কত দাঁড়াবে? রিয়াতের বর্তমান বয়সটা হলো তুহিনের 5 গুণ। তার মানে 5 গুণন 5 বছর ইকুয়াল কত হবে? 25 বছর। কিন্তু এখানে বলছে বর্তমান না, 5 বছর পর, আরো 5 বছর পর চলে যেতে হবে। তাহলে আমরা বলবো 5 বছর পর
রিয়াতের বয়স কত হবে, যে 25 যোগ 5, তার মানে কত বছর, 30 বছর। এটাই হবে আনসার। ঠিক আছে, এত সহজ প্রশ্ন আমরা চাইলেও পাই না, তবে ক্লাস 8 এই হিসেবে দিতে পারে। ঠিক আছে, এখানে তো আমাদের হাই কোয়ালিটি প্রশ্ন আর থাকবে না, এরকম সিম্পল প্রশ্নই কিন্তু তারা করবে। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটা আমাদের জন্য সবার জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে বলা হয়েছে মাতার সাথে কন্যার সম্পর্ক করছে। মাতা ও দুই কন্যার বর্তমান বয়সের সমষ্টি, বর্তমান বয়সের সমষ্টি দিছে একটু মিস্টেক হয়েছে প্রশ্নটা লেখা। মাতার বর্তমান বয়স দুই কন্যার বর্তমান বয়সের সমষ্টির 4 গুণ, এটা দিছে। ঠিক আছে, দেখ তারপরে বলছে 5 বছর পর মাতার বয়স দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। প্রশ্ন হলো যে মাতার বর্তমান বয়স কত, এটা আমরা বের করবো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা প্রথমত লক্ষ্য করি মাতার বর্তমান বয়স দেওয়া নাই, দুই কন্যার বর্তমানে বয়স দেওয়া নাই। ঠিক আছে, আমরা ধরে নিব, এইভাবে লিখবো যে ধরি মাতার বর্তমান বয়স x বছর, তাহলে দুই কন্যার বর্তমান বয়স লিখবো, দুই কন্যার বর্তমান বয়স আমরা y বছর ধরলাম। ঠিক আছে, এবার প্রশ্ন মধ্যে লিখবো, এই প্রশ্ন মতে হলো যে মাতার বর্তমানে যে বয়সটা আছে দুই কন্যার বয়সের সমষ্টির 4 গুণ, কয় গুণ, 4 গুণ। তাহলে দুই কন্যার বয়স হলো y বছর, তাহলে আমরা কন্যার বয়সের সাথে 4 গুণ করব, তাহলে তারা পরস্পর কি থাকবে, সমান থাকবে। ঠিক আছে, মনে করেন এরকম মাতার বর্তমান বয়স যে মনে করেন 8 বছর, আর দুই কন্যার বর্তমান বয়স হলো 2 বছর, তাহলে এই মানটা এইটার 4 গুণ, তাহলে আমাকে কন্যার সাথে 4 গুণ করতে হবে। কার সাথে 4 গুণ করতে হবে, কন্যার সাথে 4 গুণ করতে হবে। আমরা 4 গুণ করলাম, করার পর এখানে আমরা পাচ্ছি x সমান 4y, এটাকে বলবো সমীকরণ নাম্বার 1। এরপরে বলছে 5 বছর পর মাতার বয়স, আচ্ছা 5 বছর পর দ্বিতীয়টাকে যদি যাই, তাহলে মাতার বর্তমান বয়স কি হবে, মাতার বর্তমান বয়স থেকে 5 বছর বাড়ে যাবে। 5 বছর পর যেহেতু বলছে, এটা হলো 5 বছর পর মাতার বয়স। আর দুই কন্যার বয়সটা কত আসতে পারে, যেমন দুই কন্যার বয়স ছিল y বছর, তাহলে y এর সাথে কত যোগ হবে, 5 যোগ হবে না 10 যোগ হবে। তাহলে একটু হিসাবটা খেয়াল করেন, 5 বছর পর মাতার বয়স পাচ্ছি আমরা x প্লাস 5, কিন্তু 5 বছর পর দুই কন্যার বয়স, তাহলে দুইজন কন্যা ছিল, একজনের যদি 5 বছর বাড়ে আরেকজনকার 5 বছর বাড়বে, তাহলে 10 বছর বাড়বে, কারণ এখানে দুইজন আছে, তাহলে এখানে হবে যে 2 into 5। ঠিক আছে, তার মানে আমরা পাচ্ছি যে 5 বছর পর দুই কন্যার বয়সের সমষ্টি হবে y প্লাস 10 বছর। এখন শর্ত হচ্ছে যে দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে, কার বয়স হবে, মাতার বয়স হবে। তাহলে এই যে আমরা পেয়েছি দুই কন্যার বয়স, এদের সমষ্টির দ্বিগুণ হবে, তাহলে আমরা কন্যার সাথে দ্বিগুণ করব। তাহলে এখানে পাচ্ছি x প্লাস 5 সমান 2টা y এর সাথে গুণ করব 2y
প্লাস 2টা 10 এর সাথে গুণ করব, তাহলে 20 পাবো। আর x এর মান আমরা এখানে পেয়ে গেছিলাম 4y, আমরা x এর জায়গায় 4y বসাবো, তারপরে প্লাস থাকবে 5, বা 5টা আমরা পার করে দিব, 2y টা এদিকে নিয়ে আসবো, তাহলে 2y টা এদিকে আসলে হবে -2y, সমান থাকবে 20 প্লাস 5টা ওইদিকে যাই হবে -5, তাহলে 4y থেকে 2y যদি বাদ দিয়ে দেই আমরা পাবো 2y, এটার মান হবে কত, এটার মান হবে 15, ঠিক আছে। তাহলে y এর মান কত, y এর মান 15/2, এটা হলো দুই কন্যার বর্তমান বয়সের সমষ্টি। কিন্তু আমাদের বলছিল মাতার বর্তমান বয়স কত, তাহলে মাতার বর্তমান বয়স মানে x এর মানটা, তাহলে আমরা এই জায়গাটার মানটা বসাবো, তাহলে x সমান 4 × y এর মান কত পেয়েছি, 15/2, এই যে এটাকে এটা দ্বারা ভাগ করলে 2 হবে, 15 × 2 = 30, তার মানে মাতার বর্তমান বয়স পাচ্ছি আমরা কত বছর, 30 বছর, ঠিক আছে। প্রশ্নটা যেভাবে অনেক বড় কিন্তু সমাধানটা তেমন বড় না, মোটামুটি বুঝলেই কিন্তু অঙ্কটা হয়ে যায়। আচ্ছা যাই হোক, আমরা এরপরের প্রশ্নটার দিকে যাব। নেক্সট প্রশ্ন আমাদের কি বলতেছে, সরল সমীকরণের নেক্সট প্রশ্নটা হলো আমাদের, আচ্ছা এটা একটা বহুপদী প্রশ্ন। যেমন এখানে বলছে 3x + 2y = 7। আচ্ছা এইভাবে বহুপদী দেওয়া আছে 1 2 3, আসলে কোনটি সঠিক হবে এটা আমরা যাচাই করব, ঠিক আছে। যেমন 1 নাম্বার বলছে এটি একটি সরল সমীকরণ, একটি সরল সমীকরণ, এটা 1 নম্বরে বললো, ঠিক আছে। 2 নম্বরে বলছে এই সমীকরণটির অসংখ্য সমাধান আছে, অসংখ্য সমাধান আছে, অসংখ্য সমাধান রয়েছে। 3 নম্বরে এখানে বলতেছে যে সমীকরণটিতে দুটি চলক আছে, এখানে বলছে দুইটি চলক আছে। আচ্ছা তাহলে আমরা লক্ষ্য করি এটা একটি সরল সমীকরণ। কেন সরল সমীকরণ, চলকের মাত্রা 1, চলকের মাত্রা 1 থাকলে সেটাকে আমরা সরল সমীকরণ বলতে পারি, তার মানে 1 নাম্বারটা নিঃসন্দেহে রাইট। এখানে বলছে অসংখ্য সমাধান আছে, যদি দুইটা চলক থাকতো এবং দুইটা চলক আছে এবং দুইটা সমীকরণ থাকতো তাহলে আমাদের একটা করে সমাধান আসতো, একটা সমাধান পাইতাম, ঠিক আছে। কিন্তু এখানে তো আমাদের দুইটা সমীকরণ নাই, এখানে আমার একটা সমীকরণ আছে এবং দুই জায়গায় আমাদের চলক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা অসংখ্য সমাধান পেতে পারি। অসংখ্য সমাধান কি পেতে পারি, এর যে কোনো মান ধরবো, ওর এইখানে একটা মান ধরবো, দেখবো যে এর y এর একটা মান আসতেছে, কেমন অসংখ্য সমাধান কেমন, মানে আমরা এইভাবে বিন্দু নির্ণয় করি না, 2y = 7 - 3x, তাহলে আমরা লিখতে পারি y = 7 - 3x / 2। এই যে আমরা এখান থেকে অসংখ্য মান ধরতে পারি, ইচ্ছা মতো মান ধরি না, এই মানগুলোকে বলা হয় অসংখ্য সমাধান আছে। কেন আছে, কারণ এখানে তো আমাদের আর একটা সমীকরণ নাই, যেমন দুটো সমীকরণ থাকলে এক জায়গায় কি হয়, তারা লিপ্ত হয়, তারা এক জায়গায় যেহেতু লিপ্ত হতে পারছে না, তাহলে এখানে বলতে পারবো আমরা x এবং y এর বিভিন্ন মানের জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ কি থাকবে, সমান থাকবে। সাপোজ মনে করেন আমি এখানে x এর মানটা এখানে প্রথমত 1 এ ধরলাম, x এর মান যদি 1 ধরি তাহলে 3 একে 3, তাহলে 7 থেকে 3 বাদ দিলে 4, 4 কে 2 দ্বারা ভাগ করলে আমরা 2 পাবো, তাহলে এইটা একটা সমাধান পেয়ে যাচ্ছি। x এর মানটা যদি আমি 2 ধরি তাহলে 3 × 2 = 6, 7 থেকে 6 বাদ দিলে 1, 1 কে 2 দ্বারা ভাগ করলে আমরা 1/2 পাবো। x এর মানটা যদি আমি 3 ধরি, 3 × 3 = 9, 7 থেকে 9 বাদ দিলে হবে আমার -2, এই যে -2 কে 2 দ্বারা ভাগ করলে -1, এভাবে কিন্তু আমরা অসংখ্য বিন্দু ধরতে পারবো। এই জন্য বলতে পারি যদি একটা সমীকরণ থাকে তাহলে তার অসংখ্য সমাধান রয়েছে, ঠিক আছে। 3 নম্বরে বলতেছে দুইটি চলক রয়েছে, কয়টি চলক, দুইটি চলক, এটা দেখতেই পাচ্ছি যে এখানে একটা x চলক আর একটা y চলক, তাহলে এখানে দুইটি চলক রয়েছে, তার মানে এখানে তিনটাই রাইট, ঠিক আছে। 2 নম্বরটা কনফিউজ যাদের আছে তাদের জন্য আবার বলতেছি, যদি আরেকটা সমীকরণ দেওয়া থাকে, দুইটা সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে একটা সমাধান থাকতে পারে, ঠিক আছে। আর যখন একটা সমীকরণ দিবে তখন অসংখ্য বিন্দু নির্ণয় করা যাবে, যার ফলে অসংখ্য সমাধানও থাকবে, কারণ অসংখ্য মানের মাধ্যমে এখানে অসংখ্য মান ধরে এটাকে সত্যতা যাচাই করতে পারবো। আচ্ছা তাহলে এবার নেক্সট প্রশ্নের দিকে যাই, আর বেশিক্ষণ ক্লাস নাই অবশ্য।
যে আর দুইটা প্রশ্ন আলোচনা করতে পারবো। এখানে বলছে নেক্সট প্রশ্নটা হলো আমাদের 18 নাম্বার 1/3 এর সাথে কত গুণ করলে 1/12 হবে, 1/12 হবে। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন যে 1/3 এর সাথে 1/3 এর সাথে কত গুণ করলে 1/4 হবে। আচ্ছা, 1/3 এর সাথে যদি 1/4 গুণ করি, 3 4 12, 1/12 আসবে। ঠিক আছে, এটা তো আমরা এমসিকিউ জন্য করলাম, কিন্তু আমরা এখানে বুঝে করব কিভাবে যে 1/3 এর সাথে যদি আমি x গুণ করি তাহলে গুণফল 1/12 হবে। ঠিক আছে, এবার আমাকে x এর মানটা বের করতে হবে। তাহলে x টা উপরে যাবে, উপরে x, নিচে হবে 3 সমান আমরা 1/12 লিখতে পারি। আর আরে গুণ না করে আমরা 3 টা ভাগাকাটি গুণ করে দেব। তাহলে x ইকুয়াল 1/12 গুণন হবে কি আমাদের জাস্ট 3, এর সাথে এটা কাটলেই আমরা 1/4 পেয়ে যাব। ঠিক আছে, এটা হলো আমাদের বেসিকটাও ক্লিয়ার হবে এবং আনসারটাও আমরা খুব সহজে বুঝতে পারবো। আচ্ছা, এরপরের প্রশ্নটা হলো যে এটা পারবো অজ্ঞাত রাশির মান কয়টি। অজ্ঞাত রাশির মান হলো আমাদের একটি। কোন ভগ্নাংশের সাথে 1/4 যোগ করলে ভগ্নাংশটি হাফ হবে। এরপরে যে প্রশ্নটা আছে আমাদের, আচ্ছা এখানে বলছে যে কোন ভগ্নাংশের সাথে 1/4 যোগ করলে যোগফল 1/2 হবে। আচ্ছা, এটা আলোচনা করে আজকে আমরা শেষ করব। ঠিক আছে, সর্বশেষ প্রশ্ন এটাই, এবং আগামী দিন থেকে আমাদের যে প্রশ্নগুলো আলোচনা করা হবে, আমরা মোটামুটি এমসিকিউ অনেকগুলো আলোচনা করে ফেলছি। আমরা আগামী দিন থেকে ক্লাস করব লিখিত প্রশ্নের জন্য, যে লিখিত পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো হাইলাইট, সেই প্রশ্নগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। ঠিক আছে, তাহলে কোন ভগ্নাংশের সাথে এত যোগ করলে, আমরা কোন ভগ্নাংশটা x ধরে নিলাম, এটার সাথে যদি 1/4 যোগ করি, যোগফল বলছে হাফ হবে। তাহলে x এর মানটা বের করতে হবে। x সমান 1/2 মাইনাস 1/4। আমরা লসাগু নিব কি, এই যে 4 নিব লসাগু। তাহলে 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, -1, তার মানে 1/4। তাহলে আমরা যদি এই 1/4 এর সাথে 1/4 যোগ করি তাহলে তার মান হাফ আসবে। তার মান কি আসবে? হাফ আসবে। ঠিক আছে, যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকে, দেখা হবে আগামীকালকে লাইভ ক্লাসে। আমরা আগামীকালকে লাইভ ক্লাসে বিস্তারিত অঙ্ক আলোচনা করব, যেগুলো আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে এবং যে প্রশ্নগুলো সবচেয়ে হাইলাইট, এই প্রশ্নগুলো শুধুমাত্র আপনাদের মাঝে আমি শেয়ার করবো। ঠিক আছে, সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম।